গত 3 দিনে পার্সেন্টেজের 3টি ক্লাস হয়ে গেছে, তো তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। আজকে শুরু হচ্ছে পার্সেন্টেজের 4 নম্বর ক্লাস। তো দেখে নেওয়া যাক প্রথম অঙ্ক কী রয়েছে। প্রথম অঙ্ক রয়েছে একটা ভোটের অঙ্ক। কী বলেছে যে 2 প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে একজন মোট ভোটে 60% পেয়েছেন এবং 2000 ভোটে জয়ী হলেন। 60% মানে কি? 60% মানে আমরা জানি কত, 3/5। অর্থাৎ 5-এর মধ্যে যদি ভোট হয় সেটি পেয়েছে 3। যদি একজন যদি 3 ইউনিট ভোট পেয়ে যায়, বাকিজন অবশ্যই 2 ইউনিট পাবে, কারণ যেহেতু মোট ভোট হচ্ছে 5 ইউনিট। একজন পাচ্ছে 3 ইউনিট ভোট। যদি একটা ক্যান্ডিডেট ধরি এ আর একটা ক্যান্ডিডেট ধরি বি, এ ক্যান্ডিডেট পেয়েছে 3 ইউনিট ভোট, বি ক্যান্ডিডেট পেয়েছে 2 ইউনিট ভোট এবং বলেছে 2000 ভোটে জয়ী হলো। আচ্ছা, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 1 ইউনিট ভোট বেশি পেয়েছে, অর্থাৎ 1 ইউনিট ভোটে জয়ী হয়েছে। তো আমাদের কোশ্চিন অনুযায়ী 2000 ভোটে জয়ী হয়েছে, অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি যে 1 ইউনিটের ভ্যালু হয়েছে কত, 2000। 1 ইউনিটের ভ্যালু যদি 2000 হয়ে যায়, মোট ভোটার সংখ্যা অর্থাৎ 5 ইউনিটের ভ্যালু বার করতে হবে। 1 ইউনিটের ভ্যালু 2000, 5 ইউনিটের ভ্যালু কত হবে? এটার সাথে 5 দিয়ে মাল্টিপল হয়ে যাবে, 5 দুগুণে 10,000। তাহলে মোট ভোটার সংখ্যা কত হয়ে গেল? 10,000। এটাই হলো আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চিন বলেছে যে 2 প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে একজন প্রার্থী বিজয়ী প্রার্থীর ভোটের এত পার্সেন্ট পেয়েছেন এবং 4500 ভোটে হেরে যান। বিজয়ী প্রার্থী, আচ্ছা 62.5% মানে 62.5% দেখা মাত্র যেন মাইন্ডে এই কথাটা চলে আসে, মানে এই ওয়ার্ডটা চলে আসে 5-এর 8, এই ফ্র্যাকশনটা যেন মাইন্ডে চলে আসে দেখা মাত্র, 62.5% দেখা মাত্র যেন এটা চলে আসে। তাহলে আমরা কি জানি এখান থেকে 5 হচ্ছে 8-এর 62.5%, তাই তো? যদি বিজয়ী প্রার্থী, যদি উইনিং ক্যান্ডিডেট ধরি, আর একজন হচ্ছে যে হেরে যায়, একজন উইনার একজন লুজার ধরে নিলাম। তাহলে উইনার ক্যান্ডিডেট যদি 8 ভোট পায়, 8 ইউনিট ভোট পায়, তাহলে লুজার যে হেরে গেছে সে পাচ্ছে 5 ইউনিট ভোট, তাই তো? 5 হচ্ছে যেহেতু 8-এর 62.5%, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি আমরা যে লুজার সে কম, কত ইউনিট ভোট কম পেয়েছে? 3 ইউনিট ভোট কম পেয়েছে। কিন্তু আমাদের কোশ্চেনে দেওয়া রয়েছে যে 4500 ভোটে হেরে যান, অর্থাৎ 4500 ভোট কম পেয়েছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে 3 ইউনিটের ভ্যালু হয়ে যাচ্ছে কত? 4500। তাহলে 3 ইউনিটের ভ্যালু যদি 4500 হয়, 1 ইউনিটের ভ্যালু কত হবে? এটাকে 3 দিয়ে ভাগ করে দেবো, তাহলে কত হবে? 3 15 45, অর্থাৎ 1 ইউনিটের ভ্যালু হয়ে যাচ্ছে কত? 1 ইউনিটের ভ্যালু 1500। ক্লিয়ার এতদূর? বলেছে যে বিজয়ী প্রার্থী যে ভোট পেয়েছিল তার সংখ্যা কত। বিজয়ী প্রার্থী উইনিং ক্যান্ডিডেট কত পেয়েছিল ভোট? 8 ইউনিট। 1 ইউনিটের ভ্যালু দেখলাম আমরা 1500, 8 ইউনিটের ভ্যালু কত হবে? এটাকে 8 দিয়ে গুণ, 8 15 কত হয়? 120, অর্থাৎ 120 পর আর দুটো শূন্য, 12,000। যে উইনিং ক্যান্ডিডেট সে পেয়েছিল কত? 12,000 ভোট। আর যদি বলতো যে মোট ভোটার সংখ্যা কত, মোট ভোটের সংখ্যা তাহলে কী হতো? 8 ইউনিট ভোট প্লাস 5 ইউনিট ভোট, 13 ইউনিট। তাহলে 1500 সাথে 13 গুণ করতে হতো, যেটা হতো সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আশা করি এতদূর ক্লিয়ার হয়ে গেছে। যদি তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আমরা নেক্সট ক্লাসে সেটা কভার করে দেওয়ার চেষ্টা করব। নেক্সট অঙ্ক কী রয়েছে যে 2 প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে, 2 প্রার্থীর মধ্যে নির্বাচনে কী বলেছে যে একজন বৈধ ভোটের 55% পেয়েছেন। আচ্ছা, বৈধ আর অবৈধ জিনিসটা কি? ভ্যালিড আর ইনভ্যালিড ভোট মানে কি জানি? ভ্যালিড হচ্ছে, আচ্ছা সবার আগে দেখবো টোটাল ভোট। টোটাল ভোট জিনিসটা কি? ধরো কোনো একটা গ্রামে যাদের বয়স 18+ এবং ভোটার কার্ড রয়েছে তারাই হচ্ছে সকলে ভোটার, অর্থাৎ সকলেই ভোটার। মানে বলতে হয় টোটাল ভোটার হচ্ছে যাদের 18+ বয়স এবং ভোটার কার্ড রয়েছে তারাই হচ্ছে, সকলকে মিলে যেটা হবে সেটাই হচ্ছে গ্রামের টোটাল ভোটার। আর ভ্যালিড ভোট হচ্ছে, ধরো কোনো একটা বুথে ইলিগাল কাজ হলো যার জন্য সেই বুথে ভোটগুলো বাতিল করে দেওয়া হলো, সেটা হয়ে গেলো ইনভ্যালিড ভোট। কিংবা অনেকে ভোট দিতে গিয়ে, ধরো এরকম একটা ভোট হয় স্ট্যাম্প মারা ভোট, যেটা করে স্ট্যাম্প মেরে যেটা ভোটটা হয়, এখানে প্রার্থীর নাম লেখা থাকে ABC, যে কোনো একটা প্রার্থী ধরো ABC এরকম নাম লেখা থাকে, এরকম জায়গায় স্ট্যাম্প মারতে হয়। অনেকে যারা প্রথম ভোট দেয় তারা কী করে, হয়তো অনেকে অতটা মানে বোঝে না, তারা কী করে এরকম জায়গায় স্ট্যাম্প মেরে দেয়, এইসব জায়গায় মানে মিডিলে, সেই সমস্ত ভোটগুলো বাতিল হয়ে যায়, সেইগুলো হয়ে যাচ্ছে ইনভ্যালিড ভোট। এবার কোশ্চেনে কী বলেছে যে 20% ভোট ছিল অবৈধ, অর্থাৎ ইনভ্যালিড। আমি যদি ধরি যে 20%, 20% মানে আমরা কি জানি 1/5। যদি আমরা ধরি যে মোট ভোট ছিল 5 ইউনিট, টোটাল ভোট আমরা ধরলাম 5 ইউনিট, তার মধ্যে থেকে 1 ইউনিট ইনভ্যালিড, অর্থাৎ বাকি রইল 4 ইউনিট। 4 ইউনিট হচ্ছে ভ্যালিড ভোটার, তাই তো? 4 ইউনিট হয়ে গেল ভ্যালিড ভোটার। এবার বলেছে যে একজন মোট বৈধ ভোটের 55% পেয়েছে। 55% মানে কত বলো তো? 11/20। 55% মানে হচ্ছে 11/20। এবার এই 4-এর 11/20 এটা বার করলে একটা ফ্র্যাকশন চলে আসবে, দেখতে একদম বাজে লাগবে। আমরা কী করব, যাতে এই দেখতে বাজে না লাগে সেই জন্য আমরা কী করব, এই 4টাকে আমরা 20 করে নেবো। 4কে 20 করতে হলে কী করতে হবে? 5 দিয়ে গুণ করলাম, যেহেতু এটাকে 5 দিয়ে গুণ করলাম,
এই জিনিসটা এসছে কোথা থেকে? এই 4 ইউনিট আসলো কোথা থেকে? আমাদের টোটাল ভোট থেকে তো 4 ইউনিট পেয়েছি। 4 ইউনিটটাকে পেয়েছি, টোটাল ভোট ছিল 5 ইউনিট, সেখান থেকে আমরা ভ্যালিড ভোট পেলাম 4 ইউনিট। যেহেতু আমরা এটাকে 5 দিয়ে গুণ করছি, তাহলে তার উপরে যেটা থাকে সেটাকেও 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখন আমরা টোটাল ভোট পেয়ে গেলাম 25 আর ভ্যালিড ভোট পেয়ে গেলাম 20। 25 ইউনিট আর 20 ইউনিট পেয়ে গেলাম, তাই তো? এক সেকেন্ড, এটা লিখে নিই। আশা করি এতদূর ক্লিয়ার হয়ে গেছে। টোটাল ভোট হয়ে গেল 25 ইউনিট, ভ্যালিড ভোট হয়ে গেল 20 ইউনিট। এবার 55% পেয়েছে, অর্থাৎ যদি দুটো প্রার্থী, একজন প্রার্থী এ এবং একজন প্রার্থী বি, 55% যে পেয়েছে, অর্থাৎ 20-র মধ্যে 11, 20-তে 11টা ভোট পেয়েছে। বাকি রইল, যেহেতু দুটো ক্যান্ডিডেট রয়েছে, বাকি জন কত পাবে? 9 ইউনিট ভোট পেয়ে যাবে। এবার আমাদের বলেছে যে মোট ভোটার সংখ্যা ছিল 7500, অর্থাৎ টোটাল ভোটার 25 ইউনিট। 25 ইউনিটের ভ্যালু আমাদের কোশ্চেনে দেওয়া রয়েছে 7500, এটাই দেওয়া রয়েছে। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হয়ে যাচ্ছে? 7500কে 25 দিয়ে ভাগ করলে কত হয়? 75কে 25 দিয়ে ভাগ করলে 3, অর্থাৎ 300। 1 ইউনিটের ভ্যালু পেয়ে গেলাম 300। তাহলে বলেছে যে অন্য প্রার্থী যে বৈধ ভোট পেয়েছিলেন তার সংখ্যা কত, অর্থাৎ আমাদের বার করতে হবে 9 ইউনিটের ভ্যালু। 1 ইউনিটের ভ্যালু 300, তাহলে 9 ইউনিটের ভ্যালু কত হবে? 3 9 2700। এটাকে 9 দিয়ে গুণ করলো, 3 9 2700, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল 2700। নেক্সট কোশ্চেন কি রয়েছে? এক সেকেন্ড, কোথায় গেল? এই তো বলেছে যে রাহুলের কাছে কিছু টাকা ছিল, 30% টাকা বাসে চুরি যায়। 30% টাকা বাসে চুরি যায়। 30% মানে আমরা কি জানি? 3-এর 10, তাই তো? যদি তার কাছে 10 ইউনিট টাকা ছিল, যদি তার কাছে 10 ইউনিট টাকা থাকে, 3 ইউনিট টাকা বাসে চুরি চলে গেল। 10% টাকা দিয়ে সে কিছু খাবার কিনে খায়। 10% মানে কত? 1-এর 10। যদি তার 1-এর 10, অর্থাৎ এখানে 10 ইউনিট টাকাই রয়েছে তার কাছে। 10 ইউনিটের মধ্যে 1 ইউনিট চলে গেল, অর্থাৎ 3 ইউনিট গেল তার বাসে টাকা চুরি চলে গেল 3 ইউনিট। 1 ইউনিট সে কিছু খাবার কিনে খেলো তার কাছে। এবার বলেছে যে বাকি টাকার 50%, অর্থাৎ তার খরচ হলো আপাতত কত ইউনিট? 4 ইউনিট তার খরচ হয়ে গেল। এখন পড়ে রইল তার কাছে 6 ইউনিট। বলেছে 6 ইউনিটের 50%, অর্থাৎ 6 ইউনিটের 50% কত? হাফ। 6-এর অর্ধেক কত? 3 ইউনিট। সে 3 ইউনিট ব্যাংকে জমা রাখে এবং বাকি অর্থাৎ অবশিষ্ট কী বলেছে? 2700 টাকা তার মাকে দেয়। 3 ইউনিট চলে গেল তার ব্যাংকে, বাকি রইল কত ইউনিট? 3 ইউনিট। এই 3 ইউনিটের ভ্যালু দেওয়া রয়েছে 2700। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 3 ইউনিটের ভ্যালু কত? 2700। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? 3 ইউনিটের ভ্যালু যদি 2700, 1 ইউনিটের ভ্যালু 2700কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 2700/3, অর্থাৎ 900। 1 ইউনিটের ভ্যালু পেয়ে গেলাম 900। মোট কত টাকা ছিল? মোট ছিল কত? 10 ইউনিট। 1 ইউনিটের ভ্যালু 900, 10 ইউনিটের ভ্যালু কত হবে? 900 × 10, অর্থাৎ 9000 টাকা। এবার আসা যাক নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কে কী রয়েছে আমাদের? নেক্সট অঙ্ক বলেছি যে রাজু তার মাসিক বেতনের 20% এবং 30% যথাক্রমে বাড়ি ভাড়া এবং সন্তানের শিক্ষার জন্য ব্যয় করে। 20% মানে কত জানি আমরা? 1-এর 5। 30% মানে হয়ে যাচ্ছে কত? 3-এর 10। এবার দেখো, এখানে 5 ইউনিটের মধ্যে 1 ইউনিট খরচ করছে, কিন্তু এখানে 10 ইউনিটের মধ্যে 3 ইউনিট খরচ করছে। এবার যেহেতু তার মাসিক বেতন একই হবে, তার মাসিক বেতন একটা নির্দিষ্ট হবে, কিন্তু এখানে দেখো একবার 5 ইউনিট হচ্ছে, একবার 10 ইউনিট হচ্ছে। তাই আমরা কী করবো? দুটোকে সমান করে নেবো। এই 5কে আমরা 10 করে নিলাম। 5কে 10 করতে হলে কী করতে হবে? ওপর নিচ দিয়ে দ্বিগুণ করতে হবে, অর্থাৎ 2/10। তাহলে আমরা এখান থেকে বলতে পারি, যদি তার মাসিক বেতন যদি হয় 10 ইউনিট, তাহলে 20% হচ্ছে তার বাড়ি ভাড়া, অর্থাৎ 2 ইউনিট। 2 ইউনিট হয়ে যাচ্ছে তার হাউস রেন্ট, বাড়ি ভাড়া। আর 30%, অর্থাৎ 3 ইউনিট। 3 ইউনিট চলে যাচ্ছে তার কিসে? না, এডুকেশনে, সন্তানের এডুকেশনের জন্য। আমি এডুকেশন লিখে দিলাম। 3 ইউনিট গেল তার এডুকেশনে। এবার বলেছে যে বাকি টাকা 40%। টোটাল খরচ করতে হলো 3 আর দিয়ে 5 ইউনিট তার খরচ হয়ে গেল। বাকি পুরো হলো কত ইউনিট? তার আর 5 ইউনিট পড়ে রইল। আর বলেছে 40% খাদ্য। আচ্ছা, 40% মানে আমরা কত জানি? 2-এর 5, অর্থাৎ 5-এ 2। আমাদের আলটিমেটলি আমাদের কাছে রয়েছে 5 ইউনিট। তাই আমরা কি এখান থেকে ডাইরেক্ট বলতে পারি যে 2 ইউনিট সে খরচ করে দিচ্ছে খাদ্য এবং বস্ত্রের জন্য। আচ্ছা, এই অনুপাতটা না, এটা থাকুক, হ্যাঁ, এটার আপাতত কোনো কাজ নেই। এটা একটু টাইপিংয়ে মিস্টেক হয়ে গেছে, হ্যাঁ। তাহলে 5 ইউনিটের মধ্যে 2 ইউনিট চলে গেল তার খাদ্য এবং বস্ত্রের জন্য। এবার বাকি টাকা সে সঞ্চয় করছে। বাকি টাকা মানে 5 ইউনিটের মধ্যে 2 ইউনিট চলে গেছে, বাকি রইল আর কত ইউনিট? 3 ইউনিট। এই 3 ইউনিট সে সঞ্চয় করছে।
এবার 3 ইউনিটের সঞ্চয় বলা রয়েছে যে মোট সঞ্চয় হচ্ছে 1500 টাকা, অর্থাৎ 3 ইউনিটের ভ্যালু হয়ে যাচ্ছে 1500 টাকা। 1 ইউনিটের ভ্যালু কত হবে? 3 ইউনিটের ভ্যালু যদি 1500 হয়, 1 ইউনিটের ভ্যালু আমরা 1500 3 দিয়ে ভাগ করলে কত হবে? 500 টাকা। 1 ইউনিটের ভ্যালু পেয়ে গেলাম 500 টাকা। টোটাল মাসিক বেতন কত হচ্ছে তার? 10 ইউনিট, অর্থাৎ 500-র সাথে 10 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 5000 টাকা। তাহলে আমাদের চেয়েছে কত? বার্ষিক বেতন কত হবে? তাহলে 5000 টাকা হয়ে গেল আমাদের কত? বার্ষিক বেতন? না, 5000 টাকা বার্ষিক বেতন না, 5000 টাকা হয়ে যাচ্ছে আমাদের মাসিক বেতন। মাসিক বেতন 5000 টাকা। আর বার্ষিক বেতন মানে কি? মাসে যদি 5000 হয়, বছরে কত হবে? 5000কে 12 দিয়ে গুণ, অর্থাৎ 5 বেরং 60,000 টাকা হয়ে যাচ্ছে তার বার্ষিক বেতন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। আচ্ছা, এই অঙ্কটা করতে গেলে একটা আমাদের কনসেপ্ট জানতে হবে, সেটা হচ্ছে কি? প্রাইস ইন্টু কনজামশন সমান হচ্ছে এক্সপেন্ডিচার। মানে কি? ধরো কোনো জিনিসের দ্রব্যমূল্য, যেমন ধরো পেট্রোল, ধরো ডিজেলই ধরলাম, ডিজেল হচ্ছে ধরো 100 টাকা লিটার। এবার কোনো একটা বাসে যদি ডেলি তার 50 লিটার যদি তার পেট্রোল লাগে, তাহলে তাদের খরচ কত হবে? বাসে যে পেট্রোল বাবদ খরচ কত হবে? 100 টাকা হচ্ছে লিটার, 50 লিটার পেট্রোল লাগে, অর্থাৎ পার 100 টাকা লিটার, 1 লিটার 100 টাকা, 50 লিটারে কত টাকা? 50, অর্থাৎ 50 ইন্টু 100, অর্থাৎ 5000 টাকা তাদের হয়ে যাবে এক্সপেন্ডিচার। এটা হচ্ছে আমাদের প্রাইস ইন্টু কনজামশন ইকুয়াল টু এক্সপেন্ডিচার। এবার আসি কোশ্চেনে। ওটা হচ্ছে 20% হ্রাস 20% হ্রাস পাচ্ছে, অর্থাৎ 20% হ্রাস পাওয়া মানে কি? 5-এ 1 কমে যাওয়া। প্রাইস যদি 5 ইউনিট ছিল আগে, এখন কমে হয়ে গেল কত ইউনিট? 4 ইউনিট। এটাই বলেছে, 5-এ 1 কমে 4 ইউনিট হয়ে গেল। কনজামশন ব্যবহার 37.5% বৃদ্ধি পেল, অর্থাৎ কনজামশন বৃদ্ধি পেয়েছে। কনজামশন সমান কত হচ্ছে? 37.5, মানে কি? এটা দেখা মাত্র যেন মাইন্ডে চলে আসে 3-8, তাই তো? বৃদ্ধি পেয়েছে মানে 8 থেকে বেড়ে কত হচ্ছে? 8-এ 3 বাড়ছে, অর্থাৎ 8 থেকে 11 হয়ে যাচ্ছে। তাহলে প্রাইস যদি আমরা রেশিওতে দেখি, ঠিক আছে, আমরা এটা রেশিওতে যদি আমরা একটু দেখে নিই, তাহলে রেশিওতে প্রাইস 5:4, অর্থাৎ আগে যেটা ছিল সেটা এখন, এটা যদি আমরা ধরি আগে, অর্থাৎ ওল্ড আর এটা নিউ, তাই তো? ওল্ড প্রাইস ছিল 5 ইউনিট, সেটা এখন হয়ে গেল, নিউ ইউনিট প্রাইস হয়ে গেলো 4 ইউনিট। আর ওল্ড কনজামশন ছিল 8, আর নিউ কনজামশন হয়ে গেলো 11, অর্থাৎ রেশিওতে দেখলে ওল্ড আর নিউ প্রাইসের রেশিও হচ্ছে 5:4, আর ওল্ড কনজামশন নিউ কনজামশন রেশিও হয়ে যাচ্ছে 8:11। এখন যদি আমরা এদের মাল্টিপল করি, প্রাইস ইন্টু কনজামশন সমানে আমরা এক্সপেন্ডিচার, আমাদের চেয়েছে কি? পণ্যের ব্যয় বৃদ্ধি বা হ্রাস কত হবে। অর্থাৎ যদি আমরা এটা মাল্টিপল করি, তাহলে কত হবে? প্রাইস ইন্টু কনজামশন, এটা হচ্ছে প্রাইস, এটা হচ্ছে কনজামশন, অর্থাৎ 5 40 ইস্টু 4-11 কত হয়ে যাচ্ছে? 44। তাহলে আমরা পেলাম এক্সপেন্ডিচারের খরচ কত হচ্ছে? 40:11, অর্থাৎ ওল্ড এক্সপেন্ডিচার হয়ে যাচ্ছে 40, নিউ এক্সপেন্ডিচার হয়ে যাচ্ছে 44। তাহলে 40-এ কত বাড়লো? 40-এ বাড়লো আমাদের 4 বাড়লো 40-এ। তাহলে আমাদের চেয়েছে বৃদ্ধি, 40-এ 4 বাড়লো। এটাকে যদি আরেকটু শর্টকাট করি, অর্থাৎ সিম্পলিফাই করে কত হবে? 1/10। 1/10 কার ফ্র্যাকশনাল ভ্যালু? 10%-এর ফ্র্যাকশন হলো 1/10, অর্থাৎ আমাদের বৃদ্ধি পেলো কত পার্সেন্ট? 10%। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। যদি না বুঝতে পারো আরেকবার বোঝানোর চেষ্টা করছি। দেখো, এটা হয়তো বুঝতে অসুবিধা হতে পারে, আর একবার চেষ্টা করছি বোঝানোর। দেখো, প্রাইস আর কনজামশন, এটার মাল্টিপলই হচ্ছে আমাদের এক্সপেন্ডিচার। একটু আগে দেখলাম প্রাইস ধরলাম, ওল্ড প্রাইস আর নিউ প্রাইস, এদের রেশিওটা আমরা বার করছি। 20% হ্রাস পেয়েছে মানে কত? 20% হ্রাস পাওয়া মানে কত? 5-এ 1 কমে যাওয়া, অর্থাৎ ওল্ড প্রাইস যদি 5 হয়, নিউ প্রাইস হয়ে যাবে 4। তাহলে প্রাইসের রেশিও পেয়ে গেলাম 5:4। কনজামশনের রেশিও কত পাবো? 37.5% বৃদ্ধি পেয়েছে। 37.5% মানে কত? 3-8, অর্থাৎ 8 থেকে 11, 8-এ 3 বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 8:11 হয়ে আছে। ওল্ড কনজামশন হচ্ছে 8, আর নিউ কনজামশনের রেশিও, ওল্ড কনজামশন এবং নিউ কনজামশনের রেশিও হয়ে যাচ্ছে 8:11, আর ওল্ড প্রাইস এবং নিউ প্রাইসের রেশিও হয়ে যাচ্ছে 5:4। এটা আমরা পেলাম। এবার প্রাইস ইন্টু কনজামশনের রেশিও হয়ে যাচ্ছে আমাদের এক্সপেন্ডিচার, অর্থাৎ 5 কত হয়? 40, এদের মাল্টিপল করে দিচ্ছি। 5 40 আর 4-11 44। তো 40-এ 4 বৃদ্ধি। আর আশা করি এতদূর বোঝাতে হবে না, এরপরে আর বোঝাতে হবে না আশা করছি। এতদূর বুঝতে পেরেছো? এতদূর বুঝতে পারলেই আশা করি এরপরে আর বোঝাতে হবে না। 40-এ 4 বৃদ্ধি মানে কত? 40-এ 4 বৃদ্ধি মানে 4-40। এটাকে সিম্পলিফাই করলে কত হবে? আশা করি এটা তোমরা নিজেরা করতে পারবে। নেক্সট কোশ্চেন দেখি কী বলেছে।
এক সেকেন্ড। নেক্সট কোয়েশ্চেন রয়েছে যে কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে 20% এবং 25% বৃদ্ধি পাচ্ছে, 20% এবং 25% বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য মানে লেন্থ, এটা আমরা ধরলাম ওল্ড আর নিউ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি জানি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। একবার লিখলাম লেন্থ, আর একটা হচ্ছে ব্রেস। লেন্থের রেশিও কত হচ্ছে 20% থেকে 20% বৃদ্ধি পাচ্ছে। 20% মানে কত আমরা কি জানি, 1/5, অর্থাৎ 5-এ 1 বৃদ্ধি, 5 থেকে 6 হয়ে যাচ্ছে। তাহলে লেন্থের রেশিও কত, ওই পুরানো দৈর্ঘ্য এবং নতুন দৈর্ঘ্য, অর্থাৎ ওল্ড লেন্থ আর নিউ লেন্থ রেশিও হয়ে যাচ্ছে কত, 5:6। একইভাবে প্রস্থ আমরা বের করবো, 25% বৃদ্ধি পেয়েছে। 25% বৃদ্ধি মানে 4-এ 1 বৃদ্ধি, অর্থাৎ 4 ইউনিট থেকে 1 বৃদ্ধি, অর্থাৎ 5 ইউনিট হয়ে যাচ্ছে। 4:5 ওল্ড বেস এবং নিউ বেস 4:5। এবার আমরা কি জানি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থই সমান ক্ষেত্রফল, এদের মাল্টিপল করে দিয়েছে, অর্থাৎ 5-4-এ 20, 6-5-এ 30। এটাকে যদি আরেকটু সিম্পলিফাই করা যায়, কত পাচ্ছি আমরা, 2:3, অর্থাৎ 2 থেকে 3 হয়ে যাচ্ছে বেড়ে। ওল্ড, এটা হচ্ছে আমাদের ওল্ড এরিয়া এবং নিউ এরিয়া, অর্থাৎ ওল্ড ক্ষেত্রফল, পুরনো ক্ষেত্রফল এবং নতুন ক্ষেত্রফল। পুরনো ক্ষেত্রফল 2 ইউনিটে 1 ইউনিট বৃদ্ধি, 2 থেকে 3 হয়েছে মানে 1 ইউনিট বৃদ্ধি, 2-এ 1 বৃদ্ধি, 2-এ 1 বৃদ্ধি মানে 1-এর 2, 1-এর 2 মানে হয়ে যাচ্ছে 50%। তাহলে আমরা বলতে পারি যে ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন হয়ে যাচ্ছে 50%। তো আমাদের অ্যান্সার হয়ে গেল 50%। নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে, নেক্সট কোয়েশ্চেন রয়েছে বর্গক্ষেত্রের ক্ষেত্রে। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 20% হ্রাস পেয়েছে। 20% হ্রাস পাওয়া মানে কি, 5 থেকে কমে 5-এ 1 কমা, 20% মানে কি জানি আমরা 1/5। 20% হ্রাস পাওয়া মানে কত, 5-এ 1 কমা, অর্থাৎ 5 থেকে 4 হয়ে গেল। এবার আমরা কি জানি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কী হয়, ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন হচ্ছে। ক্ষেত্রফল মানে কি, বাহু স্কোয়ার, তাহলে 5 স্কোয়ার থেকে কত হয়ে যাবে, 4 স্কোয়ার হয়ে যাবে ক্ষেত্রফল। এটা যেহেতু বাহু, অর্থাৎ এটা যেহেতু আমাদের লেন্থ, তাহলে এরিয়া কত হবে না, 5 স্কোয়ার থেকে 4 স্কোয়ার হয়ে যাবে। তাহলে 25 থেকে 4 কত হয়, 16, অর্থাৎ 25 থেকে 16 হয়ে গেল। তাহলে 25-এ কত কমলো, 25-এ কমলো 9, অর্থাৎ 9-এর 25। 9-এর 25 মানে কত হচ্ছে, 1-এর 25 মানে আমরা কত জানি, 1-এর 25 মানে হয়ে যাচ্ছে 4%, তাই তো। 1-এর 25 মানে হয়ে যাচ্ছে 4%। বা এটাকে ডাইরেক্ট 100 দিয়ে গুণ করে দাও, পুরো 25-4-এ 100, অর্থাৎ 4-9 36%, তাই তো। যদি আমরা ফ্র্যাকশন ভ্যালু জানি 25, অর্থাৎ 1-এর 25 কার ফ্র্যাকশন ভ্যালু 4%, তাহলে 9-এর 25 মানে 4-9 36, বা এটাকে 100 দিয়ে গুণ করে দিল, একই ব্যাপার। তাহলে আমাদের অ্যান্সার পেয়ে গেলাম কত, 36%। তো আজকের মতো এখানেই থাকলো। নেক্সট আর একটা ক্লাসেই পার্সেন্টেজ মোটামুটি যে টাইপের কোশ্চেন পরীক্ষা আসে সে টাইপের কোশ্চেনগুলো কভার হয়ে যাবে। তো যদি আজকের ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে সেটাও কমেন্টে জানাবে। নেক্সট ক্লাসে তোমাদের যেখানে অসুবিধা সেগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। আজকের মতো এখানেই থাকলো, দেখা হচ্ছে পরের ক্লাসে।